মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপর আরও একটা নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমার সঙ্গে আমাদের স্টুডিওয়ে রয়েছে কৌশানী মুখোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী, পাশাপাশি একজন নাট্যকর্মীও বটে। রয়েছে আরও একটা পরিচয়, কিন্তু সেই বিষয়ে আসবো। তার আগে কৌশানীকে স্টুডিওয়ে জানিয়ে দিই স্বাগত। ধন্যবাদ। একটা ছোট্ট কথা আমি বলেই শুরু করতে চাই। প্রথম আমার টেলিভিশনের প্রতি যে কিউরিওসিটি তৈরি হয়, যে মানুষগুলো কি করে টিভির মধ্যে এলো এবং তারা কি করে বেরোবে সেখান থেকে, সেটা দূরদর্শনের জন্যই। একদম। তো সেটা আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল এবং আমার মায়ের কাছেও অবভিয়াসলি। তো ধন্যবাদ এই অনুষ্ঠানের জন্য এবং এই আয়োজনের জন্য। একেবারেই, আমরাও অত্যন্ত খুশি যে আজকে তুমি এখানে রয়েছো। এই যে শুরুতেই যে পরিচয়টা দিলাম তোমার অভিনেত্রী, এই অভিনেত্রী হয়ে ওঠার পেছনে যে গল্পটা রয়েছে সেটা একটু শুরুতে জেনে নেব। প্রথমত আমি পারিবারিকভাবে যেভাবে বড় হয়েছি সেটা খুব প্রাতিষ্ঠানিক শিক্ষা, বিজ্ঞান এটার সঙ্গে সংযুক্ত, এবং এমন অনেক সময় কেটেছে যা আমাদের ওই শিক্ষার জন্যই আমরা সার্ভাইভ করতে পেরেছি। সেই পরিসরে থেকে বড় হওয়ার জন্য শিল্পের কাছাকাছি থাকলেও শিল্প নিয়ে জীবন কাটাবো এটা ঠিক ভাবতে পারিনি। প্রাইমারিলি নাচ করতাম, ছবি আঁকতাম ছোটবেলায়, কিন্তু পড়াশোনাটা সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল। মাধ্যমিকের সময় 2016 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে নাচ বন্ধ হয় এবং আমাকে প্রায় 6-7 মাস রেস্ট নেওয়ার কথা বলা হয়েছিল, আমি সেটা করিনি। ফলে একেবারেই হাঁটতে না পারার অবস্থায় চলে যাই। 11-12 পড়াশোনার সাথে সাথে আমার জীবনে আরেকবার নাচ আসে আমার স্কুলের দুজন টিচারের জন্য, এবং থিয়েটার আসে। আচ্ছা। এবং 11 থেকে 12-এ উঠতে উঠতে আমার মোটামুটি মনে হয় যে থিয়েটার আমাকে করতেই হবে। তখন অত বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমি ছিলাম না। মাকেই বলেছিলাম যে এক অঙ্ক করব, নইলে থিয়েটার করব, এবং মা বলে যে ঠিক আছে, অঙ্ক করতে হবে না, থিয়েটার করো। তখনও অভিনেত্রী হব, মানে অভিনয় করব আমি শিওর, কিন্তু অভিনেত্রী হব এটা অনেক বড় কথা ছিল আমার জন্য। থিয়েটার করব, কিছু একটা করব, তার সাথে অভিনয় করব। মাস্টার্স করার পর 23 সালে মাস্টার্সের পর 1 বছর অনেক কিছু করি, এবং 24 সালে কিছু কাজ পাওয়ার পর আমার মনে হয় যে না, কিছুটা অর্থে অভিনেত্রী হতে পারলাম হয়তো। অবশ্যই শেখার জায়গা শেষ হয় না, তো চেষ্টা করব আরও ভালো কাজ করার, আরও নতুন জিনিস শেখার, এবং অভিনেত্রী হিসেবে যা যা করা যেতে পারে সবকিছু অর্জন করার। একেবারেই, আমরাও অপেক্ষা করব তোমার কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়ার। আচ্ছা, এই যে তুমি অঙ্কের কথা বললে, সেই সূত্র ধরেই বলি, তোমার পরিবারে প্রায় সকলেই ইঞ্জিনিয়ার। তো গত ভেঙে অন্য পথে হাঁটা, এবং কখনো মনে হয়নি আমিও ইঞ্জিনিয়ার হব? ইঞ্জিনিয়ার হবই এরকম একটা ব্যাপার ছিল, সেটা কেউ আমাকে খুব জোর করেছে বা বলেছে না ইঞ্জিনিয়ার না হলে কিছু করা যাবে না, এরকম নয়। কিন্তু আমার 11-এ পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিংটা আমার জন্য নয়। অঙ্ক করব, অঙ্কে পিএইচডি করব, এরকম একটা ভাবনার মধ্যে ছিলাম। অপূর্ব একজন শিক্ষক পেয়েছিলাম, আমার মা অঙ্কের টিচার। আচ্ছা। প্লাস আমি স্কুলে একজন অপূর্ব শিক্ষক পেয়েছিলাম, তো অঙ্ক নিয়েই আমি ছিলাম। ক্যালকুলাস আমার অপূর্ব লাগতো, কিন্তু থিয়েটার আরও বেশি কিছু দিয়েছিল। তো অঙ্ক ছেড়ে থিয়েটার নেওয়া, এই ডিসিশনটা নিয়ে আমি বহু ভেবেছিলাম এবং আমি নিজে ঠিক করতে পারি। অনেকখানি দ্বন্দ্বে ছিলে? হ্যাঁ, কারণ আমার পরিবারের জন্য অনেক বড় সিদ্ধান্ত এটা। পড়াশোনার কথাই যখন চলছে, তুমি তো পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করেছো, সেই কথাই জিজ্ঞেস করি, পারফর্মিং আর্টস বিষয়টা কি? অনেকেই জানেন না এখনো। আমার পরিবারের অনেকেও জানে না। থিয়েটার, ডান্স, মিউজিক, এই তিনটের
ভিজুয়াল আর্ট বাদ দিয়ে বাকি যা যা পারফর্ম করা যায় সেই আচ্ছা। আর্টের যে পড়াশোনা, ইতিহাস, মেথড, বর্তমানে কি কাজ চলছে, ভবিষ্যতে কি হতে পারে, এই সমগ্র একটা জায়গা নিয়ে পারফর্মিং আর্টস। আচ্ছা, বিশাল বড় পরিসর, প্রচুর খাটনি। খাটনি প্রচুর, কিন্তু সাধারণভাবে আমাদের মনে হয় যে আমাদের অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, এটা করব সেটা করব, কিন্তু এত থিওরি সেটা অনেকেই বিশ্বাস করেন না, এবং যারা পড়েছে তারা জানে প্রচুর থিওরি পড়তে হয় আমাদের, এবং কমিউনিটি, সোসাইটি, পলিটিক্যাল রিফ্লেকশন, এই সব কিছু আমাদেরকে জানতে হয়, আমাদের সবকিছু নিয়ে কাজ নিয়েই, করতে হ্যাঁ, হয়। কারণ শিল্প সোসাইটির একটা বড় পার্ট, হুম, সমাজ কোন থেকে সময় কোন কাজটা প্রযোজ্য হবে। একদমই একদম, এবং যে যুগগুলো এসেছে, ক্লাসিক্যাল যুগ, নিও ক্লাসিক্যাল যুগ, এইগুলোকে কি করে আমাদের সোসাইটি থেকে সমাজের ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা উঠে এসেছে, সেগুলো আমাদের পড়তে হয়েছে। হুম, এখন নাচের একটা ধারণা ছিল আমার, থিয়েটারের প্রতি প্রেম থেকেই এই কাজ, কিন্তু মিউজিক নিয়ে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, এখন একটু আছে, কিন্তু খুবই খারাপ ছিলাম আমি। তো সেটা একটু কঠিন ছিল আমার জন্য পারফর্মিং আর্টস পড়া, কারণ মিউজিক একটা বড় পার্ট পারফর্মিং আর্টসে। সেটার যে ইতিহাস বা সেটার যে থিওরি, সেটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। তুমি তো নাচ করো, হ্যাঁ, নাচ করো, আগে কত্থক শিখতে, হ্যাঁ। এখন ওড়িশি শিখছো। হ্যাঁ। তো নাচটা কতখানি হেল্প করছে তোমায়? নাচ আমি একটা তো ধারণা ছিল যে ডান্সার হব। নাচ আমার খুব ব্যক্তিগত ব্যাপার, আচ্ছা, আমি সব পাল্টে দিতে পারবো না। আমার নাচ যদি কারোর খারাপ লাগে, সে যদি বলে যে হচ্ছে না, আমি চেষ্টা করব না খুব পাল্টানোর। এটা কিছুটা রিজিডিটি আছে, হুম, সেটার একমাত্র কারণ নাচ আমাকে এমন একটা জায়গা দেয়, নাচ করার সময় আমি এমন একটা জায়গায় থাকি যেটা আমাকে খুব শান্ত করে, খুব আরাম দেয়। অনেকটা মেডিটেশন। একদমই, আমি শিখতে ভালোবাসি, মানে সারা জীবন শিখতে চাই আমি কিছু না কিছু। তো নতুন নাচ, নতুন ফর্ম শিখতে ভালো লাগছে, কিন্তু সেটা যদি না কাজ করে আমার শরীরে, আমার এত বছরের প্র্যাকটিসের পর যদি সেটা আমি না নিতে পারবো, মানে আমি খুব কষ্ট পাবো না, যেটা কেন পারলাম না। আচ্ছা, এবার তোমার একটু কাজের কথায় আসি। অনেকগুলো কাজে তোমাকে দেখেছি, কিন্তু যেটা একেবারে নজর কেড়েছে, ডাইনি। এই ডাইনি সিরিজে তোমাকে দেখেছি, তুমি একদম মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছো। সেই কাজের অভিজ্ঞতাটা একটু শুনতে চাইবো, এবং এই কাজে আসা হলো কিভাবে? ডাইনিতে আসা হলো অদ্ভুতভাবে। আচ্ছা, আমি তখন বাংলাদেশ থেকে ফিরছি ট্রেনে, এবং আমার কাছে একটা ফোন আসে যে অডিশন পাঠাতে বলা হয়। আচ্ছা, আমি বলি যে আজকে একটু কঠিন ব্যাপারটা, আমি জাস্ট ফিরছি, রাত হয়ে গেছে, আমি খুব টায়ার্ড। বলে যে না, আজকেই লাগবে। আমার এক বান্ধবী আমার সাথে ফিরছিল, তাকে আমি বাড়ি নিয়ে যাই এবং বলে যে ভিডিও রেকর্ড করে দিতে হবে। আচ্ছা, হয়, এবং আমি এত ক্লান্ত ছিলাম, আমার কোনো ধারণা ছিল না আমি কি করছি, কেন করছি। ভালোবেসে করেছি, মন দিয়েই করেছি, কিন্তু ক্লান্তি ছিল আমার। এবং তার প্রায় এক সপ্তাহ পর ওরা বলে যে তুমি এই না কাজটার জন্য তোমাকে আমরা ভেবেছি। সব হয়ে যায়। লুক সেটের দিন আমি প্রথম বিশ্বাস করি যে আমি করছি কাজটা। অভিজ্ঞতার জায়গা থেকে ডাইনি সবসময় স্পেশাল আমার কাছে। নির্ঝরদা কাজ আমার ভালো লাগে, ডাইনি খুবই, মানে কাজ করার সময় আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। লেখাটি আমার খুব ভালো লেগেছে, স্ক্রিপ্ট, ডায়ালগ, সেটা আমার খুব ভালো লেগেছিল। এবং যাদের সাথে কাজ করেছি তাদের কিছু মানুষকে আমি চিনতাম আগে থেকে, কিন্তু মিমিদি বা আরও অনেকে ছিল সেই কাজেই আমার, যাদের সঙ্গে আলাপ। ডাইনি অনেকটা সময় নিয়ে হয়েছিল, এবং একটা রিসার্চ ছিল ওদের তরফ থেকে, ডিরেক্টোরিয়াল টিমের তরফ থেকে, এবং আমার কাছে বেশ কিছু মেটেরিয়াল ছিল যেটা আমি দেখতে পেরেছিলাম বা পড়াশোনা করতে পেরেছিলাম, নিজেকে তৈরি করতে পেরেছিলাম। এবং নির্ঝরদা খুবই শিওর ছিল কি চায়। সেই যে শব্দ ব্যবহার করেছিল নির্ঝরদা আমাকে বোঝানোর জন্য, সেগুলো খুব ভালো কাজ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম কি চাইছে। তো সেটা একটা মানে সারা জীবনের অভিজ্ঞতা আমার জন্য। আচ্ছা, তোমার তো প্রথম পর্দায় কাজ, বড় পর্দায় কাজ ভিঞ্চি ভারতী একাডেমি, এটা একেবারেই অন্য ধারার একটা ছবি। তারপরেই থ্রিলার, কাল রাত্রিতেও থ্রিলার করেছো, ডাইনিতেও থ্রিলার। তো এই যে কি বলবো, স্বাদ বদল, এই স্বাদ বদলের অভিজ্ঞতা কিরকম? ভিঞ্চি ভারতী আমি এখন বা এক বছর আগে আমি করতে পারতাম বলে আমার মনে হয় না, কারণ আমি খুব বাধা পড়ে গেছিলাম থ্রিলারে। আচ্ছা, কারণ যে মজাটা আমরা করতে পেরেছিলাম ভিঞ্চি ভারতীতে, একটু কম জানা থাকলে সেই মজাটা করা সহজ। যখন আমি জানি সব কিছু, আমি চেষ্টা করছি আর্টিকুলেট করার,
তখন কিছু সময় খুব স্বাভাবিক জিনিস কঠিন হয়ে যায় প্রকাশ করার। ভিঞ্চি ভারতী যখন আমি করেছি তখন আমার কোনো ধারণা ছিল না ক্যামেরা কি। তার আগে আমি 2টো শর্ট ফিল্ম করেছি এবং একটা টিম পেয়েছিলাম ভিঞ্চি ভারতীতে, যারা সবাই আমার থেকে বড়, এখনো তারা আমাকে শোনায় যে আমি খুব ছোট তাদের তুলনায়, কিন্তু তারা আমাকে সাহায্য করেছিল, খুব খুব সাহায্য করেছিল। খুব অপূর্ব কিছু ফিমেল অ্যাক্টরস ছিল যাদের সঙ্গে আমার আলাপ হয়েছিল ওই কাজটায়, তাদেরকে খুব ভালোবাসি আমি। সব মিলে একটা হোলসাম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ভিঞ্চি ভারতী। কিন্তু তারপরও আমি অভিনয় করব সেটা খুব ঠিক ছিল না। তখন আমি কলেজে পড়ি, আমি একটা কাজ পেয়েছি, ভাল লাগছে, করছি। আচ্ছা, কিন্তু এটা আমার ভবিষ্যতের একটা, আমি ভবিষ্যতে কাউকে বলবো যে আমি এই কাজটা করেছি, সেই মানসিকতায় আমি ছিলাম না। সেটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই পরেও হয়েছে সেটা। আচ্ছা, ভিঞ্চি ভারতীতে তোমার প্রবেশ কিভাবে? এটার পেছনে একটা গল্প আছে মজার, তুমি আমাকে বলছিলে। সৌমিত দেব নির্দেশক এবং লেখক ভিঞ্চি ভারতীর, তিনি একটি নাটক দেখতে যান। কি নাটক আমি বলছি না, আমার খুব পছন্দের একজন অভিনেতা এবং নির্দেশকের নাটক। নাটকটা শেষ হওয়ার পর আমি সবার আগে উঠে দাঁড়িয়ে, কারণ আমার নাটকটা প্রায় 3-4 বার দেখা তার আগে। তো আমি মাঝামাঝি বসেছিলাম একাডেমিতে, তো আমি উঠে দাঁড়িয়ে হাততালি দিই এবং আমার পিছনে যারা বসে থাকেন তারা আমাকে বলেন যে বসে পড়ো। কিন্তু নাটকটি এতটাই প্রভাবিত করেছিল সকল দর্শককে, সকলেই উঠে পড়েছিল। তো তখন আমি সেকেন্ড টাইম ওঠার আগে আমি পিছন ঘুরে একটা লুক দিই এবং সেটা সম্ভবত সৌমিতদা দেখে। সৌমিতদা আমার এটাই বলেছে এবং সেটা দেখে সৌমিতদার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, মজা করতে পারবে। এবং তার থিয়েটার যাদের সাথে করতাম তাদের সঙ্গে কিছু মানুষের সঙ্গে আলাপ ছিল সৌমিতদার, এবং এই মজার ঘটনা এবং কিছু কাজের মানুষ যারা চিনতো দুজনকেই, সেই সুবাদে এই কাজটি আমি করতে পেরেছিলাম। যে ছবিটা নিয়ে আমরা কথা বলছিলাম, ডাইনি, এবং এছাড়াও বেশ কয়েকটি কাজের কথা বর্তমান যুগে যে সব কাজ চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী চরিত্রকে খুব জোরালো করে তুলে ধরা হচ্ছে এবং একটা আর সমসাময়িক পরিস্থিতিকে তুলে ধরা হচ্ছে এবং পুরুষদের সঙ্গে সমানাধিকার পাওয়া এবং প্রান্তিক লিঙ্গের যারা মানুষ রয়েছেন তাদেরকেও তুলে ধরা, এগুলো আমরা পর্দায় দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি, কিংবা পর্দায় কি ততটা দেখতে পাচ্ছি যতটা দেখার প্রয়োজন? প্রথমত বর্তমান সময়ে নারী কেন্দ্রিক কাজ হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। প্রতিদিনের যে ফ্ল মেয়েদের, প্রতিদিনের যে স্ট্রাগল মেয়েদের, যেটা আমি জানি, তুমি জানো, সেই কথাগুলো এত কম ছোট্ট বিষয় বা বাদ দিয়ে যাওয়ার বিষয়ের মতন মনে হয়, কিন্তু সেটা প্রতিদিন খুব চাপ দেয়। সেই ছোট ছোট বিষয়গুলো হয়তো সেভাবে তুলে ধরা হচ্ছে না। আমি শুধুমাত্র মেয়ে হিসেবে মেয়েদের কথা বলতে পারি কারণ আমার অভিজ্ঞতা নেই আর কোনো। আমি পড়েছি হয়তো বা 2টো মানুষের সাথে কথা বলেছি, কিন্তু প্রান্তিক লিঙ্গের মানুষেরা তাদের যে স্ট্রাগল সেটা আমার অভিজ্ঞতার বাইরে, এবং সেটা আমার মনে হয় আরো অনেক বেশি কঠিন। এবং লিঙ্গ, ধর্ম, ক্লাস, কাস্ট প্রত্যেকটা জায়গা থেকেই কাজের পরিসরে যখন একটি মানুষ আসছে, তার ইতিহাস ফেলে রেখে, তার যে পরিবারে সে বড় হয়েছে, যেভাবে সে বড় হয়েছে, আর্থিকভাবে সে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে যে কাজের পরিসরে এসে দাঁড়াচ্ছে, তার আগে যে যাত্রাপথ, সেগুলো যেহেতু সকলের ক্ষেত্রে আলাদা, সেই পথটা যতটা কঠিন আমার ধারণা, কাজে এসে সেই সাম্যের কথা হয়তো খুব অল্প একটা সময়ের কথা। মানে যদি আমি বলি যে আর্থিকভাবে সমান টাকা পাচ্ছে একটি মেয়ে এবং একটি ছেলে অভিনয় করে, কিন্তু যে পথে তাকে আসতে হচ্ছে, স্ট্রাগলটা মেয়ে হিসেবে আমার মনে হয় যে একটা কঠিন স্ট্রাগল হচ্ছে। ছেলে হিসেবে আমি জানি না, মানে আমি এটুকুনি বলতে পারি মেয়ে হিসেবে, কারণ আমি যেটা অভিজ্ঞতা রেখেছি, আমি যেটা অনুভব করেছি, আমি সেটুকু বলতে পারি। তোমার নাটকের একটু কথা শুনবো। তুমি আদ্যপান্ত থিয়েটার কর্মী, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা শুরুতেই দর্শক বন্ধুকে বলছিলাম যে তোমার একটা অন্য পরিচয় হচ্ছে যে তুমি নাটক লিখছো, সেই জায়গাটা একটু শুনবো। থিয়েটার আমার সবটুকু, মানে আমি থিয়েটারই করতে চাই, অভিনয় করতে ভালোবাসি, এখন করছি এবং মন দিয়েই করছি, কিন্তু থিয়েটার আমাকে কিছু একটা দেয় যেটা আমি জানি না, এবং সেই না জানাটাকে আমার খুব ভালো লাগে। প্রচুর মানুষ দিয়েছে, প্রেসিডেন্সি যেমন করে আমাকে একটা শেপ দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে বা থিয়েটারকে বোঝার ক্ষেত্রে, তেমনভাবে থিয়েটার আমাকে একটা স্পেস দিয়েছে মানুষকে বোঝার ক্ষেত্রে। 10 বছর হলো, এবছর প্রায় 10 বছর হলো আমি থিয়েটার করছি। অভিনয়ে
সাথে সাথে আমার থিয়েটারের সব কিছুই ভালো লাগে, সেট ডিজাইন, কস্টিউম, ডিরেকশন, লেখা সবই ভালো লাগে। আমি একটু সাহস করে এর আগে 2টো নাটক লিখেছিলাম, কিন্তু সেটা খুব আমি ফিক্স করে রেখেছিলাম যে আমি অভিনয় করব, আমার এক বান্ধবী চরিত্র অভিনয় কেন্দ্রিক করবে। হয়ে গেছে হ্যাঁ, বিষয়টা। ছোট নাটক। আচ্ছা। এক্ষেত্রে আমি প্রথমবার জীবনে একটা বড় নাটক লিখতে পেরেছি, সেটা আমার কাছে খুব খুব কাছের ব্যাপার, এবং আচ্ছা। পার্সোনাল কিছু জায়গাও রয়েছে নাটকটির সাথে। এবং আমি যাদেরকে চাই অভিনয় করার জন্য, তাদের একজন দুজন এই নাটকটি পড়ে তাদের ভালো লেগেছে জানিয়েছে, সেটাও আমার কাছে খুব বড় ব্যাপার। আমি থিয়েটারকে আরেকটু বড় করে দেখতে চাইছি। আমার যে পরিষদ থিয়েটারে, তার বাইরের যে পরিষদ থিয়েটারের, সেখানে আমি পৌঁছতে চাইছি। সেটা বাংলা থিয়েটারের বাইরের ভারতীয় যে থিয়েটারের চর্চা চলছে সেটাও হতে পারে, দেশের বাইরে যে থিয়েটারের চর্চা চলছে সেটাও হতে পারে। কারণ আমার মনে হয় থিয়েটার একটা ইউনিভার্সাল জিনিস, বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ একই কথা বলে চলছে থিয়েটারের মাধ্যমে, এবং সারা বিশ্বে কি হচ্ছে সেটা আমি একটু ছুঁয়ে দেখতে চাই। আচ্ছা, থিয়েটার প্রসঙ্গে বলি, তোমার অ্যানোনিমাস যেটা ইউনিভার্সিটি অফ মেনস্ট্রিম স্কুলের সঙ্গে হয়েছিল, ওটার গল্পটা একটু বলো। লকডাউনের পর আমার প্রফেসর, কলেজের প্রফেসর, উনি আমাকে একদিনকে বলেন যে আমরা একটা নাটক করব ভাবছি মাল্টিমিডিয়া নিয়ে। আচ্ছা। আমরা এখান থেকে কিছুটা করব এবং সেটা হবে মেনে, ইউএসএতে। আমার বুঝতে খুবই সময় লেগেছিল, এবং আমাকে একটা প্রায় প্রধান চরিত্র বলা হয়েছিল, এবং তার আগে আমি খুব ইংরেজিতে থিয়েটার করিনি, এবং ভাষাগতভাবে আমাদের যেহেতু অ্যাকসেন্টও আলাদা, ইউএস এর অ্যাকসেন্ট বা ইন্ডিয়ার অ্যাকসেন্ট, ইউরোপের অ্যাকসেন্ট যেহেতু আলাদা, হ্যাঁ। আমি খুবই চিন্তিত ছিলাম, কারণ আমি 3 মাসে একটা অ্যাকসেন্ট আমি পারবো না শিখতে, আমার মনে হয়েছিল। কিন্তু কাজটা করতে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছিলাম, আমাদের প্রফেসর দেবারতী চক্রবর্তী এবং মেনের প্রফেসর রোজালি পারফিস, তারা দুজন চেয়েছিলেন এতগুলো মানুষের এতগুলো ভাষা কিভাবে আমি আর্টিকুলেট করছি সেটা যেন এই নাটকটায় থাকে। নাটকটা মাইগ্রেশন নিয়ে, আচ্ছা, বর্ডার নিয়ে, এবং আমরা লকডাউনের মধ্যে এখানে নাটকটির কিছু অংশ করি, সেটাকে রেকর্ড করা হয় গ্যাপ দিয়ে দিয়ে, সেইটা ওখানে লাইভ পারফরমেন্সের সঙ্গে একসাথে হয়। এবং যেদিনকে প্রথম শো ছিল দশমীতে, 2021 সালের দশমীতে, আমরা যেতে পারিনি, মানে অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। আমরা একই রকম, আমরা এখান থেকে 3-4 জন করেছিলাম, আর একই রকম ভয়ে ছিলাম যেমন হতো আমাদের প্রথম শোতে, যে কি হলো, এবং খুবই একটা ভালো, আগে হলে বসে খুবই একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক অন্যান্য জায়গা থেকে মানুষ যখন আসে একই কাজ করতে, সকলের আলাদা আলাদা অভিজ্ঞতা, সেটা একসাথে যখন এক জায়গায় হয় সেটা খুব সুন্দর আমার লাগে। তো সেইটার পরে আমরা যখন ফাইনালি ভিডিও দেখতে পারি নাটকটার, সেটা দেখে মনে হয় যে এটা আমরা হয়তো করিনি, এটা কি করে হলো, কারণ একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। সেখানে যে হলে কাজটি হয়েছিল সেটা একেবারে আমাদের নাটকের জন্য সেট আপ করা হয়েছিল, সেটা খুলে নিয়ে যাওয়া হয়নি। তার জন্য অনেক অনেক সুবিধাও ছিল, অনেক অসুবিধাও ছিল, এবং সব মিলিয়ে একটা মানে সারা জীবনের অভিজ্ঞতা হিসেবেই থাকবে এটা থিয়েটারের জন্য। আচ্ছা, তুমি থিয়েটার থেকে সিনেমায় এসছো, পর্দায় এসছো, এখন অনেকে অভিনয় করছেন পর্দায় যারা সেই অর্থে অভিনেতা অভিনেত্রী নন, তারা চয়েস করেছেন যে না, আমি এই মুহূর্তে অভিনয় করব। কোথাও গিয়ে কি একটা পার্থক্য লক্ষ্য করা যায়? কারণ আমরা থিয়েটারকে বরাবর জেনে এসেছি যে অভিনয় শেখার একটা মাধ্যম, বিশাল বড় একটা মঞ্চ, তো সেই জায়গা থেকে একটা পার্থক্য কি রয়ে যায়, বোঝা যায়? এটা দর্শক হিসেবে আমি বুঝতে পারি কিছু সময়, অন্যের কাজে, নিজেদের কাজে আমি খুব এরকমভাবে দেখতে চাই না। কারণ যখন আমি পাঠ করছি একজনের সঙ্গে, সহ অভিনেতার সঙ্গে, তাকে যদি আমি প্রথম থেকে ভাবি যে না ও থিয়েটারের নয়, আমাদের আলাদা হয়ে যাবে, তাহলে হয়তো কাজটা শেষ হবে না। কিন্তু প্রশিক্ষণের জায়গা থেকে থিয়েটারের যে প্রশিক্ষণ এবং ক্যামেরার যে প্রশিক্ষণ, সেটা খুব পৃথক। আচ্ছা, আমি এখনো যেমন অনেক কিছু জানি না ক্যামেরার জন্য, আমি প্রস্তুত নই সম্পূর্ণভাবে। থিয়েটারের ক্ষেত্রে কিছুটা আমি বলতে পারি যে হ্যাঁ, আমি অনেকটা প্রস্তুত। তো থিয়েটারের প্রশিক্ষণ অনেক সময় ভুল প্রভাব ফেলতে পারে ক্যামেরার অভিনয়। আচ্ছা, কিন্তু আবার অভিনয়ের একটা প্রশিক্ষণ প্রয়োজন আমার মনে হয়। একদম। থিয়েটারের প্রশিক্ষণ আলাদা করে ক্যামেরাতে সাহায্য করলো না সেটা আমি ঠিক জানি না, কিন্তু অভিনয় যে শুধুমাত্র আমার এখন যেটা মনে হলো 2 মিনিট আমি করে দিলাম, সেটার বাইরেও অনেক কিছু আছে, এবং মানুষের সাইকোলজি, মন কিভাবে রিয়্যাক্ট করে, সেগুলো খুব অদ্ভুত।
মানে সেগুলো শুধু বই পড়েও হয় না, হুম। কিন্তু সেগুলো জানতে পারলে অভিনেতা হিসেবে খুব সাহায্য খুব হয়। সাহায্য করে। আচ্ছা, তুমি তো শেক্সপিয়ারের নাটকেও তোমাকে আমরা দেখেছি, অনেক ধারার কাজ তুমি করছো, সেটা নিয়ে একটু অভিজ্ঞতা শুনবো। গত বছর আমার অনেক দিন পর এমন থিয়েটারে কাজ করতে পেরেছি যে থিয়েটারগুলো আমি চাই করতে। আচ্ছা। শান্তিপুর সাংস্কৃতিকের সাথে আমি দুটি কাজ করি, প্রমিথিউস বাউন্ড এবং মিডসামার নাইটস ড্রিম। তার আগে প্রায় 1 বছর আমি নতুন কোনো থিয়েটার করিনি। তো আমি চেষ্টা করেছিলাম ফিজিক্যালি চরিত্রগুলোকে দেখার, যা জানি তার বাইরে একটু জানার। হুম। এবং প্রমিথিউস বাউন্ডের ক্ষেত্রে আমি অনেকটা সময় পেয়েছিলাম, কিন্তু মিডসামার আমি 7 দিন মতো সময় পেয়েছিলাম। নাটকটি আচ্ছা, চলছে অনেক কম। অনেক কম, কারণ কিভাবে প্রস্তুত করলে নিজেকে? এটা আমি জানি না, 7 দিনের হয়তো একটু বেশি, কিন্তু মানে রিহার্সাল ওরকমই 5টা বা 6টা। মানে আমরা যতদূর জানি যে একটা নাটক মঞ্চস্থ হওয়ার আগে 3-4 মাস 6 মাস ধরে হ্যাঁ, রিহার্সাল হ্যাঁ। হয়। এই নাটকটি 6 মাস ধরেই প্রায় রিহার্সাল হয়েছে। যে চরিত্রে আমি পরে অভিনয় করেছি সেটা যার করার কথা ছিল সে পারিবারিক কারণে আচ্ছা, করতে পারেনি, আচ্ছা এবং আমায় বলা হয় যে তুমি পারবে কিনা, এবং আমি তখন প্রচন্ড ব্যস্ত। আচ্ছা। আমি লোভে পড়ে বলে দিই হ্যাঁ পারবো। আমি প্রায় মানে পড়া মুখস্থ করার মতন ডায়লগ মুখস্থ করেছি কিছুটা, কিন্তু এত সুন্দর একটি কাজ হয়েছে সেটা। আমরা ওপেন স্পেসে করেছি, সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যায় শান্তিপুরে আমরা কাজ করেছি, গাছে আলো ঝুলিয়ে পুরো মাঠটাকে সাজিয়ে স্পেসিফিক কাজের মতন করেই ভাবা। তো সেই অভিজ্ঞতাটা আমি ছাড়তে চাইনি, আমি একটু জোর করেছিলাম নিজেকে যে করতেই হবে, কিন্তু যে অভিজ্ঞতা আমি ফেরত পেয়েছি সেটা অনেক বড় আমার খাটনির থেকে। থিয়েটারের কাজ আমাকে যেমন করে চ্যালেঞ্জ করছে তেমন করেই আনন্দও দিচ্ছে। আচ্ছা, এই যে লোভের কথা বললে, যে হ্যাঁ। লোভ আমি ছাড়তে পারিনি, এরকম মোটামুটি কোন কাজ বা কার লেখার উপর কোনো একটা কাজ হলে একটা একটু লোভ হয় যে না এই ধরনের কাজ আমি করতে চাই? না, আমার এখন সব কাজেই লোভ হয়, কারণ আমি যে কাজ করছি সে কাজের বাইরে নতুন মানুষ, নতুন লেখা, নতুন ধরনের কাজ, সেই সব কিছুর প্রতি আমার একটা লোভ তৈরি হয়। হুম। আমি শুধুমাত্র চাই যে একটা যা জানি, হুম। যা করছি তার থেকে অন্য কিছুর কাছে যাওয়ার, সেটা আমার একটা মানে সেটাই আমার আসল লোভটা। হুম। হুম। খাবারেও, পড়াশোনাতেও, শেখাতেও, শিল্পেও, যে যেটা করছি সেটা মন দিয়েই করতে চাইছি, সেটা ছেড়ে আমি চলে যেতে চাইছি না, কিন্তু তারপরে কিছুটা অ্যাডিশন যদি হয় আর একটা নতুন কিছু যদি আসে, নতুন কিছু যদি শিখতে পারি, সেটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার একটা নাটক যেটা সম্প্রতি 98তম হ্যাঁ, শো হ্যাঁ, কমপ্লিট করেছে হ্যাঁ। এবং খুব শিগগিরই সেটা হ্যাঁ, 100তম হ্যাঁ, শো করতে হ্যাঁ, চলেছে। হ্যাঁ। এটা বিশাল ব্যাপার। হ্যাঁ। এই নাটকটা সম্পর্কে একটু বলো। কোজাগরি নাটকটির নাম, কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনায় আগামী কয়েকদিনের মধ্যে আমাদের 98তম শো হতে চলেছে, 100তম হবে আশা করছি। একদম। 16 সালে এই প্রোডাকশনটি হয়েছিল এবং আমি 18 থেকে করছি। বহু সময় আমার যে বয়সে আমি নাটকটা শুরু করি সেই বয়সেরই চরিত্র, আচ্ছা। এবং আমি প্রায় বলতে চাচ্ছিলাম যে আমি আর পারবো না করতে, কারণ মানায় না হয়তো। কিন্তু নাটকটি আমাদের সাথে সাথে যেমন এগিয়েছে, আমরাও নাটকটির সাথে সাথে বড় হয়েছি, অনেকে বুড়ো হয়েছি। যেভাবে শুরু করেছিলাম আমি কাজটি করা, তখন আমার যে ধারণা ছিল অভিনয় নিয়ে সেটা পাল্টাতেও আমি দেখেছি নাটকটির মাধ্যমেই। কারণ আগে আমার অনেক বেশি মনে হতো যে সবকিছু আমি ফিক্স করে নিই যদি, তাহলে ভালো হয়, কারণ আমি ভুল করব না তাহলে। কিন্তু ভুলটাও যে একটা পার্ট অফ জার্নি, সেইটা এখন আমি কিছুটা বুঝতে শিখেছি। মানে ভুল হলে কষ্টই পাই, কিন্তু ভুল হতে পারে এটাও আমি বিশ্বাস করি। তো এই নাটকটি আমাকে কলকাতা থিয়েটারের কাছাকাছি নিয়ে আসে, কারণ আমি তার আগে আমার বাড়ির কাছে, ব্যারাকপুরের কাছে আমি থিয়েটার প্র্যাকটিস করতাম, গ্রুপ থিয়েটার করতাম। তো কলকাতার কাছাকাছি এই থিয়েটারটা আমাকে নিয়ে আসে। আস্তে আস্তে এখন বলতে পারি তোমাদের রক্তমজ্জায় ঢুকে গেছে এই নাটক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাও চেষ্টা করি নতুন কিছু করার। আচ্ছা, থিয়েটার করছো, অভিনয় করছো, পর্দায় কাজ করছো, যদি জিজ্ঞেস করি যে কার থেকে প্রেরণা পাও পর্দায় এবং থিয়েটারে, মঞ্চে, কে তোমার আইডল? আমার জীবনের এই মুহূর্তে যিনি আইডল তিনি হলেন দেবারতী চক্রবর্তী, আমার প্রফেসর। আচ্ছা। তিনি অভিনেত্রীও, কিন্তু তিনি প্রফেসর মূলত। আচ্ছা। তাছাড়া আমি প্রচুর মানুষের থেকে অনুপ্রাণিত হই, ভালো লাগে তাদের কাজ দেখে মনে হয়। প্রিয় অভিনেতা এই ক্ষেত্রে যদি বলি?
প্রচুর অভিনেতাকে আমার কাউকে ভালো লাগে। সেভাবে বাছা যায় না। না, সত্যিই যায় না। আমি এই মুহূর্তে পাগল হয়ে যাচ্ছি একজন অভিনেতার অভিনয় দেখে, তিনি ব্রাজিলিয়ান একজন অ্যাক্টর, ওয়াগনার মোরা। আচ্ছা, আমি খুব বেশি বাইরের কাজে দেখি, রোজ দেখি এরকম নয়, কিন্তু এনার অভিনয় দেখে আমি আমি মানে কিছু অবাক কিছু হয়ে কাজ হয় যাচ্ছি। না যেগুলো ছাড়া যায় না, হ্যাঁ, সেরকম। হ্যাঁ, এবং এখানে তো আমি বলছি থিয়েটারের প্রচুর মানুষ আমাকে অনুপ্রাণিত করে। অর্ণদার কাছে আমি শিখেছি কাজ, অনির্বাণদার কাজ, বা আমাদের বয়সে যারা কাজ করছে তাদের অনেকে। কারণ থিয়েটারে একে অপরের কাজ দেখা, শেখা, একসাথে কাজ করা, এটা খুব মানে এগিয়ে যেতে সাহায্য। হ্যাঁ, এবং এটা আমরা করেও থাকি। মানে একটা কাজ করব ভাবলাম, দুজন বন্ধুকে ডাকলাম কি সমবয়সী একে কাউকে অপরকে ডাকলাম, support করা। হ্যাঁ, সেটা আমার খুব ভালো লাগে এবং সেটা শেখার জন্য খুব সুন্দর একটা জায়গা। কারণ সবাই আলাদা আলাদা ভাবে শিখেছি, সেটা এক জায়গায় আসে এবং নতুন কিছু একটা হয়। আচ্ছা, তুমি বলছিলে যে অবসর সময় কাটাও, নাচ করো, থিয়েটার তো করোই, এই নিয়ে আর বলছি না, কিন্তু তুমি ছবিও আঁকো। এই ছবি আঁকার বিষয়টা এলো কিভাবে? ছবি তো ছোটবেলায় আঁকা শিখেছি, সেটার কাছাকাছিও আমি নেই এই মুহূর্তে। আমার বাবা ছবি আঁকতেন পেন্সিলে। বাবার কিছু ছবি আঁকা দেখে আমি কপি করতাম এবং আমি কপি করতে খুব ভালোবাসতাম ছোটবেলায় আঁকা। আচ্ছা, এখন তারপরে আমার আর্ট পেপার থেকে ব্যাপারটা দেওয়ালে শিফট করে যায়, প্রেসিডেন্সিতে ঢুকে ছবি আঁকা, লেখা দেওয়ালে করতে আমি খুব ভালোবাসতাম। তারপরে আমার পেপারে ফিরতে একটু কষ্টই হয়েছে, কিন্তু আমি এখন এই মুহূর্তে রংকে বিভিন্নভাবে ব্যবহার করে খুব আনন্দ পাই এবং ছোট ছোট ছবি আঁকতে ভালোবাসি। তো সেটা কিছুটা আরাম দেয় এবং উপহার দেওয়ার জন্য আমার খুব মনে হয় ছবি আঁকা একটা ছবি অপূর্ব একটা জিনিস। বিশাল হ্যাঁ। ব্যাপার। ঠিক সেরকম ভাবেই তুমি যে লেখাগুলো লিখছো, আমরা আশা করব সেই লেখার মাধ্যমে তোমার মনের মধ্যে যে ছবিগুলো আছে, যে গল্পগুলো রয়েছে, সেগুলো আমাদের সকলের সামনে ফুটে উঠুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আসি, নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে